welcome to the #1 season 8, co-powered by Vivel Cool Mint এবং প্রভুজি হাউস অফ হলদিরাম। আয়নার সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি মেয়ে তার মায়ের মতন সাজতে চায়, বলে যে বড় হয়ে মায়ের মতন হব। আবার মা তার মেয়ের মধ্যে খুঁজে পায় তারই ছোটবেলা, হারিয়ে যাওয়া সেই মেয়েবেলা। মায়ের আদরে শাসনে বড় হয়ে যায় মেয়ে। মা এবং মেয়ে দুটি প্রাণ, নারীর টান। আজকে এই পর্বে আমার সঙ্গে দিদি #1 খেলতে এসছে 4 মা মেয়ে জুটি। সবাই উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। আভা ভুইয়া এবং অরুন্ধতী ভুইয়া। নমস্কার দিদি। কোত্থেকে এসছেন? আমরা চন্দননগর থেকে এসেছি। কথায় বলে মা কোনোদিন কারোর খারাপ চায় না, কিন্তু অনেক সময় সন্তানেরা সেটা মনে না রেখে ভুল পদক্ষেপ গ্রহণ করে এবং সেটাই তাদের পরবর্তীকালে জীবনে অনেক ভারী পড়ে যায়। আজ আমি আর মা সেই মা মেয়ের হাসি, গল্প, সুখ দুঃখের কথাই তোমার সঙ্গে করব। আবাদি এখানে এসে ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। প্রথমা শাস্ত্রী, স্নেহা শাস্ত্রী। নমস্কার দিদি। নমস্কার। আমরা শান্তিপুর থেকে এসেছি। আমি সিঙ্গেল মাদার। আমি কিভাবে আমি একা মেয়েটাকে মানুষ করেছি বা মেয়ের স্বপ্ন পূরণ করছি সেই কথাই শেয়ার করার জন্য এখানে এসেছি। আচ্ছা, নিশ্চয়ই শুনবো দিদি আপনার কথা। কি করো তুমি স্নেহা? আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার। ওকে। কুহেলি দাস, নম্রতা দাস। নমস্কার দিদি। নমস্কার। আমি বরানগর থেকে এসেছি। আমি একজন বিজনেস ওম্যান। আমার ফার্নিচারের বিজনেস। আচ্ছা। আমার জীবনের অনেকগুলো অধ্যায় আছে। সেই অধ্যায়ে আমি আমার মেয়েকে কিভাবে পাশে পেয়েছি সেই গল্প আজ তোমায় শোনাবো। নমস্কার দিদি। কি করো নম্রতা? আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছি এবং এখন চিন্তাধারা আমার এটাই যে আমি আমার ব্যবসাটাকে ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে কিভাবে নিয়ে যাব, যাতে একটা ইন্টারন্যাশনাল প্রচার আমার ব্যবসাটা পায়। খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। পূজা সাউ, বিজলি সাউ। নমস্কার দিদি। নমস্কার। আমরা ভদ্রেশ্বর থেকে আসছি। 2008-এর পর থেকে মা কি করে সংসারে হাল ধরে সেই গল্পই আজ আপনার সাথে করব। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। আপনাদের সাথে কথা বলবো। বলুন। একটাই মেয়ে আপনার? 2 মেয়ে। আচ্ছা। এটা বড় মেয়ে আর ছোট মেয়ে বম্বে থাকে। আচ্ছা। ও রিসেন্ট বিয়ে হয়েছে। আমার হাজব্যান্ড প্রাইভেট কনসার্নে চাকরি করতেন, খুবই স্বল্প বেতনে চাকরি করতেন। ওদেরকে খুবই কষ্টে সৃষ্টে সচ্ছলভাবে মানুষ করতে পারিনি, তা মোটামুটি মানুষ করেছি। মাই ছোট থেকে আমাদের পুরোপুরি দেখাশোনা করেছে। ক্লাস 8 পর্যন্ত আমার সেইভাবে কোনো প্রাইভেট টিউটার ছিল না। মায়ের কাছেই কিন্তু পুরোপুরি পড়াশোনা করা। সেইভাবে আমরা 2 বোন ছোট থেকে বড় হয়েছি। একটা সময় পর প্রত্যেক মানুষের মেয়েদের জীবনে কাউকে ভালো লাগার তৈরি হয়, সেভাবে আমার জীবনে একজনকে ভালো লেগেছিল। হয়তো ভুল মানুষকেই পছন্দ করেছিলাম একটা সময়। পেশায় সে ছিল অটো চালক। তখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন আমাদের প্রথম আলাপ হয়। তারপর আস্তে আস্তে সেটা বিয়ের দিকে যখন আমরা সিদ্ধান্ত নিই, বাড়ির লোক কেউই মেনে নেয়নি। আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভীষণ এডুকেটেড ব্যাকগ্রাউন্ড। সেখান থেকে আমিও পড়াশোনা করছি, সেখান থেকে মা বাবা বা বাড়ির অন্যান্যরা কেউই মেনে নিতে পারিনি। কিন্তু তাও একটা সময় পর ও বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন আমার একদম মত ছিল না। তখন আমি বললাম তোমরা তাহলে আমি অনুষ্ঠান করে দিতে পারবো না, তোমরা নিজেরা গিয়ে বিয়ে করো। বাবা মা কেবলমাত্র বিয়েতে উপস্থিত ছিল। ওর মামার বাড়ি থেকেই সব হয়েছিল, আমি নিজে কিচ্ছু করিনি, ওর মামারা সমস্ত ব্যবস্থা করেছিল। তা যাই হোক, এরম করে তো বিয়ে করলাম। কিন্তু বিয়ের 1 মাস আগেই আমি মানুষটা সম্পর্কে জানতে পেরেছিলাম সে প্রকৃত কি। যে মানুষটাকে এত বছর ধরে ভালোবেসে এসেছি, নিজের জীবন সঙ্গী করব বলে স্থির করে এসেছি। বিয়ের 1 মাস আগে যখন আমাদের রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি দিন সকালবেলা তার সঙ্গে আমার দেখা হয়েছিল। সে তখন বললো, আজকে যে তোমার বাড়ির লোকেরা আসবে, দেনা পাওনার কথা কিছু হবে। আমি ভীষণ অবাক হয়ে যাই তার কথা শুনে, যে তুমি যেখানে জানো আমাদের আর্থিক অবস্থা কীরকম, বাবা মা যেখানে একদমই রাজি নয়, সেখানে তুমি এই ধরনের কথা বলো কি করে। আমার মন একদম ভেঙে গেল যে আমি কোন মানুষকে নিয়ে সংসার করতে চলেছি। কিন্তু তখন এতটাই সম্পর্কটা এগিয়ে গেছিলো, আমি আর পিছিয়ে আসতে পারিনি, বিয়েটা করেছিলাম। কিন্তু দেখা গেল বিয়ের 2 দিন পর থেকেই তাদের স্বরূপটা চিনতে পারলাম। আমার নিজের ছোট মেশো খুব বাজার থেকে একদম বেছে বেছে ভীষণ সুন্দর সুন্দর জিনিস আমার তত্ত্বের জন্য কিনেছিল, ফুলসজ্জার তত্ত্ব যেটা মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়। কিন্তু আমি দেখতে পেলাম দিদি যে সেই জিনিসগুলো, তাদের একটি মুদিখানার দোকান আছে বাড়ির নিচেই, তার 2 ভাই চালায়, সেই জিনিসগুলো সেখানে বিক্রি করা হচ্ছে। আমি সেটা দেখে আমার এত কষ্ট হয়েছিল, কারণ এগুলো দেওয়া হয়তো বাড়ি থেকে সেগুলো ব্যবহার করার জন্য, বিক্রি করার জন্য তো নয়। আমি সেটা ওকে জানাই, কিন্তু সে মানতে চায়নি, উল্টে আমাকে অপমান করে এবং বলে আমার বাড়ির লোক এরম না। কিন্তু আমি জানতাম এগুলো ঘটছে, আমি জানতাম, প্রতিবাদ করেছিলাম বিয়ের 2 দিন পরেই। সেখান থেকে আমার এটা তকমা লেগে গেল যে বাড়ির খারাপ বউ। কারণ বিয়ের পর হয়তো মেয়েদের চুপ করে সহ্য করে যাওয়াটাই হয়তো রীতি, কিন্তু আমি সেটা পারিনি দিদি। যাই হোক, এরম করে করে ওই দিন চলছিল, ক্রমশ আমাদের মধ্যে ডিস্টেন্স বেড়ে চলতে লাগলো। আমি একটা প্রাইভেট স্কুলে তখন চাকরি করি, খুব ছোট চাকরি, কিন্তু স্কুল করি, সকাল 7টায় বেরিয়ে যেতাম, বাড়ি ফিরতাম দুপুর 11টা নাগাদ।
সংসারের যে কাজকর্ম করার ব্যাপারটা তারা বলতো তুমি তো বেরিয়ে যাও, কিন্তু অন্য সময়টা আমি যতক্ষণ বাড়ি থাকতাম ততক্ষণ কিন্তু করতাম, কিন্তু সেটা তারা মানতে রাজি নয়। সবসময় ওই যে প্রথম থেকে নাও ভালো নয়। এই সমস্যার কথা বাবা মার সাথে আলোচনা করতে না দিদি, যেহেতু নিজের সঙ্গে নিজে বেরিয়ে যেহেতু এসছো, বেরিয়ে হ্যাঁ। এসেছি, তো আমার এত কষ্টের কথা কিন্তু কোনোদিন আমি বলতে পারিনি, আমি ও জানাতে আমাকে পারিনি। কিচ্ছু শেয়ার করতো না, কিচ্ছু শেয়ার করতো না। আজ যে মনের জোর করে বেরিয়ে আসতে পেরেছি, এই মনের জোরটা যদি আমি, আমার 2007-এ বিয়ে হয়েছে, 12 বছর আগে যদি আমি এই মনের জোরটা যদি আমি দেখাতে পারতাম দিদি, আজ হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। কতদিন থেকে ছিল একসাথে? 4 বছর আমরা ছিলাম। তারপর আমার বন্ধুরা আমাকে বোঝালো যে একটা ইস্যু নিলে হয়তো ও চেঞ্জ হতে পারে বা তোর সঙ্গে রিলেশনটা ঠিক হয়ে যাবে। তা সেরম করে আমাদের মধ্যে আমার মেয়ে এলো। মেয়ের খরচ খরচাও কিন্তু ও কিচ্ছু দেয়নি। ইভেন আমার তার আগের যে 9 মাস বইয়ের প্রতি যে একটা যত্ন, খাওয়া দাওয়ার ব্যাপার বলো, তাকে কিছু এনে দেওয়া, সেরকমই কিছু নয়। তখন দিদি আমার একটা সরকারি চাকরির আসে, আমি একটা সরকারি চাকরি তখন পাই স্কুলেই। আমি বর্তমানে স্কুল শিক্ষিকা। সেই স্কুলে কন্টিনিউটা করছো এখন? হ্যাঁ, সেটা কন্টিনিউ করছি দিদি। আমি যেই স্কুলে পড়েছি বর্তমানে সেই স্কুলের শিক্ষিকা আমি। ভেরি গুড। এখন কি ডিভোর্স হয়ে গেছে? না না, দিদি, divorce divorce file হয়নি। করেছে। আমি কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমি কোনোদিন ডিভোর্সের কথা কিন্তু চিন্তা করিনি। প্রথম দিকে তবু মাঝে মাঝে যোগাযোগ ছিল, আমিও যেতাম মাঝে মাঝে, কিন্তু ওরা নানান ওর রকম দিক থেকে- খারাপ ভাষা বলতে বলে ও যাওয়া বন্ধ করে দিল। তো আপাতত যখন মেয়ের সম্বন্ধে এরকম শুনলেন, জানলেন, প্রথম দিকে তো জানতেন না, পরে জানতে পারলেন, তখন কি মনে হয়েছিল? কোনোদিনই নিয়ে যাওয়ার নাম করে না। তাই যাকে আমারই তো মেয়ে, ওর ভালো মন্দ আমাকেই বুঝতে হবে। সেটাই, কিছু তো করার নেই। ওর আশ্রয় এখন মা বাবাই, ও এখন আমার কাছেই রয়েছে। এইভাবে দিদি বাবা মার সঙ্গেই রয়েছি এখন মেয়েকে নিয়ে। আমার 2 মেয়ে এখন আমার সব। ওর বাবার প্রাইভেট কনসার্নে চাকরি রিটায়ার করেছেন, সামান্য কিছু টাকা পেয়েছেন, তাতে তো আর চলে না। ওই 2 মেয়ে আমার এখন দেখভাল করছে, সব কিছু এখন ওরাই, ওদের দুজনেই আমার সব কিছু। এইভাবেই মায়ের পাশে রয়েছি, মাও আমার পাশে রয়েছে। পরে ভবিষ্যতে কখনো তোমার হাজবেন্ড তোমার সাথে যোগাযোগ করেনি বা বাচ্চাকে দেখতে সেরকম ভাবে চায়নি? যোগাযোগ করার কোনো চেষ্টা ওর দিক থেকে আমি দেখিনি দিদি। বাচ্চাকেও দেখতে চায় না না? দিদি, না দিদি। কাকে ভালোবেসেছিলে? মনের জোর রাখতে হবে। একদম দিদি, সেই মনের জোরটা আমার 12 বছর আগে যেটা ছিল না, এখন সেই মনের জোরটা আমি পেয়েছি। লড়াই করে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন। একসময় বাবা মা পাশে ছিলেন না, আজকে বাবা মা তোমার পাশে হ্যাঁ আছেন, দিদি। তুমিও বাবা মার পাশে আছো। যোগ্য মেয়ে হয়ে ওঠো, তাদের খেয়াল রাখো, আর কোনো ভুল করবে না। না দিদি, জীবনে অন্তত আর কোনো ভুল করবো না, এটা চেষ্টা করবো আমার মেয়েটাকে সেই শিক্ষাটা একদম দেওয়া, যাতে সে জীবনে এরম পদক্ষেপ কোনোদিন না নেয়। ভালো থেকো। থ্যাংক ইউ। আবাদি ভালো থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। এবার সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখব। মা মেয়ে দুজনে মিলে খেলবে খেলাটা। একটা স্টিক আছে, স্টিকের তলায় বল ঝুলছে, স্টিকের দুপাশে দুজনে ধরবে এবং ওই বল দিয়ে মেরে মেরে বটলগুলোকে ফেলতে হবে। 30 সেকেন্ডের মধ্যে যে সব থেকে বেশি বটল ফেলবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন আভাদি এবং অরুন্ধতী। স্টার্ট, যাও। এত ঘুরিও না। Time up. আভাদি অরুন্ধতী 30 সেকেন্ডে 5টা বটল ফেলেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল কুল মিন্ট এবং প্রভুজি হাউস অফ হলদিরাম। প্রথমাদির সাথে কথা বলবো এবং স্নেহার সাথে কথা বলবো। সিঙ্গেল মাদার, খুব কষ্ট করে তার মানে মেয়েকে মানুষ করছেন। 6 বছর ধরে ভালোবেসেছিলাম। তখন এতটাই অসহায় ছিলাম দিদি, ওকে ছাড়া আমার কোনো গতি ছিল না। সেই মুহূর্তে আমার কোনো পিছিয়ে আসার উপায় ছিল না। তখন বাধ্য হয়ে আমি বন্ধুবান্ধব বা আরও প্রতিবেশী সাহায্য হোক আমি বিয়েটা করি। যাই হোক, তখন ওদের ঘরে যখন যাই, অপমান, দুর্ব্যবহার, অত্যাচার, শারীরিক মানসিক সব কিছুই তো আমি তো জানি এটাই আমার প্রাপ্য। সেই রকমভাবে ওরা টর্চার করতো, সারাদিনে খেতে না দেওয়া, অপমান করা, আমার বাড়ি থেকে কেউ গেলে আমার সামনে তাদের দূর করে দেওয়া, সব রকম। এই করতে করতে একটা সময় ছিল দিদি, তখন আর এত অত্যাচার, এত অপমান পারতাম না সহ্য করতে। তখন নিজেকে ভাবলাম এভাবে বেঁচে থাকার কোনো মূল্যই নেই। নিজের প্রতি নিজেরই ঘেন্না ধরে গেল, নিজেকে বাঁচার পথ থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না, আবার বেঁচে গেলাম।
তখন 498 কেসটা হয়। আমার শ্বশুরমশাই এমন অভিনয় করে আমাকে এত মন গলিয়ে দিলেন, যা হবার হয়ে গেছে। সবাইকে ওরা মানে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলো, তো সেই সময় ওদেরকে আমি ছাড়িয়ে দিই, বাঁচিয়ে দিই, দিয়ে 3 মাস মতন সংসার করেছিলাম ভালোভাবে। ফার্স্ট ইস্যুটা আমাকে নষ্ট করে দেয়, দিয়ে সেকেন্ড ইস্যু মেয়ে, ওরা কী করলো, মেয়েটাকে মারার জন্য আমাকে বারবার করেছিল। তা আমি রাজি হইনি বলে আমার হাজব্যান্ড আমার শীতে সিঁদুর মুছিয়ে দিয়ে চাকাপালা ভেঙে দিয়ে বললেন, তুমি এবার এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। সে অবস্থায় বার করে দিয়েছিল। আমি তখন বাবা মার কাছে যাই, মেয়েটা হলো হসপিটাল থেকেই হলো, 3 মাস ছিলাম বাপের বাড়িতে, তারপর ওদের কাছে যাই। মেয়ে হয়ে যাওয়ার পর কোনো পরিবর্তন নেই দিদি, সে আমাকে তো করতোই, তার সঙ্গে মেয়েটাকেও। কোনো দিন একটু দুধ পর্যন্ত দিত না মেয়ের। তখন বাবা বললো যে তুই চুপ কর, আমি তোর যদি যা লাগে তুই আমায় বলবি। সব বাপের বাড়ি থেকে নিয়ে নিয়ে ওখানেই থাকতাম। খুব অবহেলা আমাকে তো করতোই, মেয়েটাকে এত অবহেলা, এত দুর্ব্যবহার করতো না দিদি। ঘুম থেকে উঠে আমরা তো চায়ের কাপ ধরি, ওর বাবা দুধের গ্লাস ধরতো। তখন দুঃখ করে আমি বলছি, তুমি কেমন বাবা, যে মেয়েটা দুধ পাচ্ছে না, মেয়েটাকে দুধ দিচ্ছে না, তুমি দুধের গ্লাস খাচ্ছ। এই কথাটা বলেছিলাম বলে সবাই এত টর্চার করেছিল, মেরে মারধর করে। এমনিতে শারীরিক মানসিক টর্চার করতো, রাতে নেশা করে এসে মারধর করতো, এমন মারতো, চিহ্নটা থাকতো কাজের লোক থেকে পাড়া প্রতিবেশী সবাই জেনে যেত। কেন থাকতেন ওই বাড়িতে? তখন ভেবেছিলাম আস্তে আস্তে, কারণ আমি তো বাবার মতে বিয়ে করিনি। তারপরে আমি জানি ওখানে ওই মুহূর্তে চলে গেলে বাবা হয়তো অন্য কোনো কিছু ভাববে। অনেক চেষ্টা করেছিলাম দিদি, ভালো তো ভেসেছিলাম তাকে নিয়ে সংসার করবো এই মানসিকতা নিয়েই তাকে ছিলাম, যখন মেয়েটার প্রতি এতটাই কষ্ট অত্যাচার দিত। তো এইভাবে কতদিন ছিলেন? মেয়ে কত বড় হয়ে গেল? মেয়ে তখন 2 বছর হয়ে গেছে যে চলে এসেছিলাম। তারপর আর ওরাও কোনো খোঁজ খবর রাখেনি। কি করব তখন সেলাই নিয়ে পড়াশোনা করি, ITI করলাম, ডিপ্লোমা করলাম, সেলাই নিয়ে পড়াশোনা, সেলাই নিয়ে কাজ, সেলাই নিয়ে রোজগার। তো সেটা কি এখনো চলছে? তখন আমি LICর এজেন্সি। এখন কি করছেন দিদি? এখন LICতেই আছি। আচ্ছা। মেয়েটাকে চেষ্টা করছি বড় করে, যারা ওকে মেরে ফেলতে চেয়েছিল, যারা ওর জীবনটাকে বরবাদ করতে চেয়েছিল, তাদেরকে দেখাতে, চাইলেই মারা যায় না, চাইলেই কাউকে শেষ করা যায় না। শ্রেয়া, তুমি এখন কি করছো? দিদি আমি এখন কলেজে পড়ছি। আর আমি আসলে কোনোদিনও ছোট থেকে বাবা কি জিনিস সেটা কখনো বুঝিনি। আমি তখন পরে জিজ্ঞাসা করতাম যে আমার বাবা কোনটা, সবাই বলতো তোর বাবা কই, তোর বাবা কই। তখন আমি জিজ্ঞাসা করতাম মা আমার বাবা কোনটা, আমার দাদুর জানতাম না। আর সব থেকে 2টো বাড়ির পিছনেই আমার বাবার বাড়ি, দাদু বাড়ি। তো আমার বাড়ির সামনে দিয়ে যেত, তাও আমি কখনো বাবা বলে ডাকতে পারিনি যে ওটা আমার বাবা হয়। কোনোদিন আমাদেরকে তাকাতো, ওনার রাস্তা দিয়ে যেত, মুখ ঘুরে চলে যেত। কিন্তু দিদি এমনভাবে আমার মানুষ করেছে, কখনো বাবা জিনিসটা কি সেটা জানা কোনো দরকারও হয়নি। আমার মাই আমার সব, আমার মাই বাবা মাই সব। আগামী দিনের কি ইচ্ছে? ব্যাংকে জব করার আর মার পাশে দাঁড়ানোর, কারণ মা অনেক কষ্ট করেছে আমাদের জন্য। নিশ্চয়ই। আমি এখন তাদের চোখের সামনে বুক ফুলিয়ে চলাফেরা করি। আমরা ওদের পরিচয় দেবো কি, ওরা এখন আমাদের পরিচয়টা নিয়ে টানাটানি করছে। এখন একটা দিন এসেছে, জানি না আর ভবিষ্যতে কি দিন আসবে, তবে আমি সেই অপেক্ষাটাই থাকবো দিদি। একদম। আর আপনার জীবনে যা যা ঘটেছে সেটা যেন আপনার মেয়ের সাথে কখনো না ঘটে। সবসময় স্নেহা 2টো জিনিস মনে রাখবে, এক তো মায়ের পাশে সবসময় থাকা, মাকে আনন্দে রাখা, আর নিজের জীবনে দাঁড়ানো। ভালো থেকো স্নেহা, এবং প্রথমাদি মেয়েকে ভালো করে আরো মানুষ করুন। স্টার্ট স্নেহা। তো এগিয়ে যাচ্ছ কেন? পেছনে তো এত বোতল। বাবা, যে সারা ব্রহ্মাণ্ড ঘুরছে বল। নিচে দাঁড় করিয়ে দাও বলটাকে আগে, তারপর আবার খেলো। চলো তাড়াতাড়ি। প্রথমাদি স্নেহা 30 সেকেন্ডে 5টা বোতল ফেলেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল কুল মিন্ট এবং প্রভুজি হাউস অফ হলদিরাম। কুয়েলিদি এবং নম্রতার সাথে কথা বলবো। আপনার বিপদে আপনার মেয়েকে আপনি পাশে পেয়েছেন, কি ঘটেছিল? মানে আমার জীবনটা সাধারণ 5টা মেয়ের মতন। আমারও বড় হয়েছি বাবার কাছে, মার কাছে, ঠিক সময় পড়াশুনোও শেষ করেছি, বিয়ে হয়েছে, ঠিক সময় মেয়েও জন্মালো, ভালো একটা স্কুলে ক্যালকাটা গার্লসে ভর্তি করলাম। এরপরই আমার জীবনে একটা বিরাট বিপর্যয় হয়ে গেল। আমার একটা সিস্ট হয়েছিল, সেই সিস্ট অপারেশন করতে গিয়ে দেখা গেল সেটা ক্যান্সার। তো
কলকাতাতে প্রথমে অপারেশন হলো, তখন আমার মেয়ে ক্লাস 1। অপারেশনের পর এখানকার ডাক্তার বললেন মুম্বাইতে নিয়ে যেতে হবে, ওকে কেমো দিতে হবে, কেননা ক্যান্সারটা একটু বেশি রকম হয়ে গেছে ভেতরে। দাদা, বৌদি, দিদি, আমার হাজবেন্ড সবাই মিলে আমাকে নিয়ে তখন চলে গেল মুম্বাইতে। তখন যাবার আগে আমার হাজবেন্ড আমায় জিজ্ঞেস করলো যে তুমি কি চাইছো? তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি নিয়ে যেতে চাইছি। আমি বললাম ঠিক আছে, তাই হবে, ও যাবে। তারপর তো ওখানে গেলাম। 2003-এ আমার মার অসুখটা ধরা পড়লো। ক্লাস 1-এ পড়ি তখন আমি। তো আমাকে বলা হচ্ছে যে আমরা বোম্বে যাচ্ছি। এবার বোম্বে একটা স্বপ্নের শহর। তাই ভাবছি বোধহয় আমরা ঘুরতে যাব, ওখানে তো অনেক আর্টিস্টদের বাড়ি, হ্যানা তেনা এইসব তো রয়েছেই, যেটা নর্মাল ভাববো। এবার যখন আমি পৌঁছলাম ওখানে, পৌঁছে গিয়ে দেখলাম যে হসপিটালে আমরা রোজ যাতায়াত করি। ওখানে যাওয়ার পর একে অত বড় অপারেশন করে গেছি, আমার অনেক কিছু ইউটারাস সব বাচ্চার দেওয়া হয়েছিল, খুব বড় অপারেশন হয়েছিল ওটা। মানে উনি ক্যান্সার দেখে ওটিতেই সব কিছু আমার বাদ দেওয়া শুরু করে দিয়েছিলেন, ফলে একটা সাংঘাতিক বড় অপারেশন করেছিলেন। তো তখন ওখানে গিয়ে আমার ট্রিটমেন্ট হলো, কেমো নিতে হলো। সাইড এফেক্ট তো সাংঘাতিক সাংঘাতিক। আর আমার যেহেতু অনেক বেশি পরিমাণ অসুখটা, আমার ওষুধের পরিমাণটাও অনেক বেশি ছিল, সব কিছু তছনছ হয়ে যাবার মতন অবস্থা। তারপর আবার আমরা কলকাতায় এলাম, এসে সমস্ত কেমোগুলো 12টা করে কেমো আমাকে প্রত্যেকবার নিতে হয়েছে। ঠিকঠাক চলছিল। আবার আমাদের ব্যবসা, আমার স্বামী আর আমি মিলে ফার্নিচারের দোকান আমাদের। মেয়েও আস্তে আস্তে বড় না, হচ্ছে। তার মানে বম্বে থেকে ট্রিটমেন্ট করে আপনি একটু বেটার হয়েছিলেন? অবশ্যই বেটার হলাম। আমি ভালো ছিলাম 4 বছর, 3 থেকে 7 সালে যখন আমি চেক আপে গেলাম, গিয়ে দেখা গেল আবার একটা ল্যাপস cyst। করেছে। আবার, এবং এই মুহূর্তে অপারেশন করা যাবে না যথারীতি, সেটাও অনেক বেশি হয়ে গেছে। লন্ডভন্ড সংসার, আমি তো মেয়েকে দেখবো কি, মেয়ে হসপিটালেই তো আমি থাকি। 7-এ ঠিক হলাম, আবার 9 সালে আবার চেক আপে গিয়ে ধরা গেল আবার একটা ওরকমই সিস্ট আছে, এবং সেটা ক্যান্সারের বিরাট বড় অপারেশন হলো। সেই অপারেশনের সময় আমার মেয়ে গিয়েছিল কলকাতা থেকে। মানে অপারেশনটা এমন ছিল যে ওটায় বলা হয়েছিল যে বাইরে তোমার নিজস্ব অর্গ্যানসগুলোকে বাদ দিয়ে বাইরে থেকে রিপ্লেসড অর্গ্যানস তোমার বডিতে রাখা হবে, যেটার দ্বারা তুমি চলবে। তো এরকম সেটা বাইরে থাকবে, ইনসাইড, ভেতরে নয়। এবার এরকম একটা পরিস্থিতিতে অপারেশনের জন্য যাওয়া হচ্ছে। তো সেখানে তখন আমরা গেলাম, অপারেশনটা ভীষণ ভালোভাবে হলো। মানে আমরা তো জানি না যে ভেতরে ঢুকছে, এবার কি নিয়ে বেরোবে এবং বেরোবে কি না। এবার 2009-এ এরকম ভাবে ও মা লড়ে যে দাঁড়ালো, ঠিক আছে। আবার 2011, 2012, 2013, 3 বছর পর পর রিল্যাপস করলো। 3 বার এরকম ভাবে। তখন আমাকে 12টা করে কেমো দেওয়া হচ্ছে। যা বোম্বেটা আধা বাড়ি হয়ে গেছে, একটা সেকেন্ড হোমের মতন। তো তখন ব্যবসাকেই দেখতো, তাহলে সবাই তো আপনার সাথে। আমার স্বামী আমার সঙ্গে গেলে বাবা তো তখন যেত। তখন ব্যবসা দেখতো আমার দিদির ছেলে, সেও তখন একটা স্কুলের স্টুডেন্ট। দুজন এবার আমাদের স্কুল এরা থেকে 2 ভাই বোনে বসে ব্যবসা আমরা ওটা করছে। দেখতাম। আর এদেরকে ওখান থেকে আমরা ফোনে বলা হচ্ছে টাকা পাঠাও টাকা পাঠাও, আর ওর বাবা বলছে যে তোমরা যে দামে পারো জিনিস বিক্রি করো, কিন্তু আমার এখনই টাকা চাই। তখন নম্রতা কোন ক্লাস? তখন 7-8-এ পড়ি। 7-8 ক্লাস 7-8-এর মেয়ে তুমি তখন ব্যবসা দেখছিলে? হ্যাঁ, আমি আর আমার দাদা ওই যে এসছে ওর থেকে 4 বছর বড়। আমার থেকে 4 বছর বড়। ওরও মানে স্কুল সব মাথায় উঠেছে তখন, পুরো ফ্যামিলিরই তখন থেকে অবস্থা এসে যখন খারাপ। বাচ্চারা খেলতে যায় না, তখন আমাদের ব্যাপারটা ছিল স্কুল থেকে আসবো, খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা দোকানে সবাই বসবো, কারণ একটা কিছু আমাকে সেল করতে হবে। তো এরকম ভাবে আমরা করতাম। তারপর আস্তে আস্তে কাটিয়ে উঠে 2013-তে আমি আইসিএসসি পাস করলাম, আর 2015 আমি আইএসসি পাস করে আমি হোটেল ম্যানেজমেন্টে জয়েন করলাম। জয়েন করার পর আমার মানে অনেকটাই লাইফটা চেঞ্জ হলো। 13 সালের পর থেকে আমাদের 13 সাল পুরো থেকে অধ্যায়টাই আমার বদলে গেল। অনেকটা 13 বদলে গেল। 3 থেকে 13 আমি জানতাম না আমার মেয়েকে কোনোদিন আমি গ্র্যাজুয়েট দেখবো বা এই পর্যন্ত আমি থাকবো, এগুলো কোনো ভাবনার মানে বাইরের জিনিস। কিন্তু আমার অসম্ভব মনের জোর এবং আমার স্বামী এবং আমার বাড়ির লোকেদের এত বেশি চেষ্টা, আর আমার স্টাফেরাও, আমার দোকানে আমার অপারেশন হচ্ছে যে দিন, স্টাফেরা কেউ যাচ্ছে তারকেশ্বর, কেউ যাচ্ছে তারাপীঠ, কেউ যাচ্ছে দক্ষিণেশ্বর। বৌদিকে ভালো হতেই হবে। সকলের ভালোবাসা, আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, অনেক 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 পেয়েছি। মানে ডক্টর গাঙ্গুলির কাছে আমি 2012-এ একবার যখন লাস্ট আমার কেমোর সময় গেছিলাম, উনি আমাকে দেখে চমকে উঠলেন। তুমি এখনো তুমি আছো? কি করে আছো তুমি? ওভারিয়ান ক্যান্সার 10 বছর। আমার হাজবেন্ডকে বলছে যে তোমার পয়সা আর আমাদের চিকিৎসা কোনোটাই একে বাঁচায়নি, একে বাঁচিয়ে রেখেছে একমাত্র ওপরওয়ালা। ওপরওয়ালা তো সঙ্গে থাকে, কিন্তু আপনাদের সকলের অদম্য লড়াই তো আছেই। এখন কেমন আছেন কোয়েলিদি? একদম ঠিক আছে। এই তো গত সপ্তাহতেই আমি ফিরলাম।
বম্বে থেকে চেক আপ করে। চেক আপটা তো এক বছরে একবারই একবারই যেতে যান। হচ্ছে। হ্যাঁ Okay. ভালো এখন আছি। ডাক্তার ভীষণ খুশি, মানে ডাক্তার এটা ভীষণ খুশি। 13 থেকে আমি আর তাহলে তারপর আর chances টা অনেক অসুস্থ কম। হইনি। আছে। চাচুর আপনি যেন ভালো থাকেন। আমি একটা কথাই বলি, লোকে তো বলতো ক্যান্সার নো অ্যান্সার, এটা একেবারেই ঠিক কথা নয়। এই রোগটা এখন ঘরে ঘরে, এমন নয় যে আমার হয়েছে জ্বরের মতন হয়ে গেছে। প্রচন্ড জ্বরের মতন হয়ে গেছে। ঠিক প্রপার ওয়েতে যদি ট্রিটমেন্ট হয় প্রপার টাইমে এবং মনের জোর নিয়ে যদি সে ট্রিটমেন্ট করা যায়, তাহলে তাহলে সবাই নিশ্চয়ই সুস্থ ভালো হতে হবে, পারে। নিশ্চয়ই ভালো হবে। আরো একবার বলি, মেয়েরাই পারে। মেয়েরাই পারে। একদিকে মা, একদিকে মেয়ে, দুজনেই লড়াই চালিয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। যেমন অন্ধকারের পর আলো আসে, সেরকম খারাপের পরে ভালো আসে। একদম। এখন আপনাদের ভালো সময়, একদম। আনন্দে থাকুন, ভালো থাকুন, তাই যেন হয়। সুস্থ থাকুন। जिंदगी Start, যাও। মাটিতে দাঁড় করিয়ে দে। দুজনে সমান নেই, তুই ওদিকে চলে এলি। দুটো হয়েছে, come on। মাটিতে রেখে ওটা থামিয়ে নে, মাটিতে থাকা। तू है शिकारी निशाना में সোজা দাঁড়াও, সোজা দাঁড় করো। টাইম আপ। কুয়েলে দিন অমৃতা 30 সেকেন্ডসে 3টে বটল ফেলেছে। পূজা এবং বিজলি। পূজা কি করো বলো? এখন আমি বর্তমানে শ্রীরামপুর কলেজে সেকেন্ড ইয়ারে বাংলা অনার্সের ছাত্রী। ওকে। পড়াশোনা চলছে, এছাড়াও পড়াশোনা চালানোর জন্য আমাকে পড়াতেও হয়, টিউশনি করতে হয়। ছোটবেলা খুব হাসি খুশিভাবে কেটেছে 10 বছর অবধি। তারপরে 2007-এ পাপার বিজনেস ছিল, সেই বিজনেসটা ডাউন হতে শুরু করে। কিসের ব্যবসা ছিল? আমাদের লোহার দোকানে। আচ্ছা। পাপা চাপে পড়ে গিয়ে প্রচণ্ড নেশা করতে শুরু করে দেয় এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে। 2007-এ একেবারে বিজনেস ডাউন। মা কি করবে বুঝতে পারছে না। আমি তখন অনেকটা ছোট, 4-এ পড়ি। তারপরে যেটা হয় 2008-এ পাপা মারা যায়। নেমে আসে জীবনে ভীষণ বড় একটা ঝড়। 5-এ উঠেই আমাকে সব নিজে একা হাতে, সকালে ওঠো, নিজে পড়তে যাও, পড়তে থেকে আসো, স্নান করে খাওয়া রেডি হয়ে আবার স্কুল এসো, পড়ো, এরকম। মাধ্যমিক দিলাম, তারপর মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হলো, নিয়ে এইচএস দিলাম, এইচএসও ফার্স্ট ডিভিশন, 5টায় লেটার মার্কস পেলাম। আমি শ্রীরামপুর কলেজে পড়ার আমার খুব ইচ্ছা, ভাবিনি পড়তে পারবো বলে, কিন্তু যখন চান্স পাই, হ্যাঁ ওখানে অনেকেই বলেছে ওখানে তো অনেক খরচা, এর জন্য আর কি। এটাও হয়েছে দিদি ক্যান্টিনে, বান্ধবীরা ক্যান্টিনে অর্ডার দিয়েছে, ক্যান্টিনের খাবার খাচ্ছে, আমি সেখানে বাচ্চাদের মতো স্কুলে টিফিন বক্স নিয়ে গেছি, আলু চচ্চড়ি মুড়ি মেখে খাচ্ছি। আর বইপত্র যেসব, সেগুলো আমার মা বর্তমানে যে মিসের বাড়িতে কাজ করেন, সেই মিসই আমাকে 11-12-তেও আমি যখন পড়েছি উনি আমায় পড়িয়েছেন, খুব পাশে দাঁড়িয়েছেন। মা কি কাজ করেন? আমি স্কুল টিচারের বাচ্চাকে একটা দেখাশোনা করি। ও হ্যাঁ, উনি মানে লাইফে ইন্সপিরেশন বলতে পারেন। মিস আমাকে প্রত্যেকটা মুহূর্তে পারবি এই জিনিসটা বুঝিয়ে গেছেন। তো বিজলিদের সেই সময়টা তো খুব কষ্টে কেটেছে তাহলে। স্বামী যখন চলে গেলেন তখন অল্প কিছু অর্থ আমার কাছে ছিল, কিছু গয়নাগাটি ছিল, 7-8 মাস যা হোক করে চালিয়েছি। অন্য দিক থেকে যে হেল্প পাবো সেরকম কিছু পাইনি, কিন্তু ভালোবাসা সবার ছিল, বাপের বাড়ির তরফ থেকে, শ্বশুর বাড়ির তরফ থেকে ভালোবাসাটা পেয়েছি। এই ভালোবাসার জোরে মানে মনের জোরে লড়ে গেছি। তারপরে আমি ঠিক করলাম যে আমাকে একটা কিছু করতে হবে। আগে স্কুল টিচারের বাচ্চাটা তখন 11 মাসের, সেই বাচ্চাটা এখন 11 বছরের হয়ে গেছে। সেই বাচ্চাটাকেই আমি দেখি। তো যখন পূজা ছোট, আপনি কাজে চলে যাচ্ছেন, তো ও থাকতো কাছে? আমাদের এমনি যৌথ ফ্যামিলি, সবাই আলাদা আলাদা খায় থাকে, কিন্তু ফ্যামিলি যৌথ, মানে গোল রাউন্ড করে যেমন বাড়ি হয়, তো ওই ভরসাতেই মেয়েকে রেখে চলে যেতাম। আমার পাপা ছিল না তো কি, আমার কাকা ছিল। কাকাকে আমি খুব ভালোবাসি, কাকাও আমায় খুব ভালোবাসতো। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আর কি জিজ্ঞাসা করে, বাবু কিছু অসুবিধা হচ্ছে না তো, একটা আলাদা টান কাকার প্রতি। আমি 2019-26 জানুয়ারি আমার কাকাকেও হারাই হঠাৎ করে, কাকাও মারা যায়। এখন ইচ্ছা আছে দিদি সামনে জব করব, মাকে পাশে থাকবো, মায়ের পাশে দাঁড়াবো, এটাই। একদম। আর সেটা তুমি দাঁড়িয়েছো, পড়াশোনা করেছো ভালো করে, আজ মানুষ হয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, এরপরে আরো বড় হতে হবে পূজা। হ্যাঁ ঠিক আছে, এবং মায়ের পাশে দাঁড়াবে। হ্যাঁ দিদি। বিজয়, যে তুমি একা হাতে সংসার সামলেছো,
মেয়েকেও মানুষ করেছো। আজকালকার সব দিদি 2-in-1 হয়ে গেছে। এখন সেই রকমই 2-in-1 অ্যাকশন ভিভেল কুল মিন্ট সাবানেও আছে। বেশিরভাগ সাবানে শুধু নরম ত্বক অথবা তরতাজা অনুভূতি পাওয়া যায়, কিন্তু ভিভেল কুল মিন্টে আমরা দুটোই পাবো একসাথে। তাই এখন থেকে ত্বকের সাথে আর কোনো আপোষ নয়। Stop. বিজলিদি পূজা 30 সেকেন্ডে 5টা বটল ফেলেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে প্রথম পজিশনে আছে 3 জন মা মেয়ের জুটি। আবাদি অরুন্ধতী, প্রথমাদি স্নেহা এবং বিজলিদি পূজা, 3 জনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে কুহেলিদি নম্রতা, 15 পয়েন্টস। আবাদি অরুন্ধতী পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। প্রথমাদি স্নেহার পছন্দ ওটিজি। বিজলিদি পূজার পছন্দ বেতের চেয়ারের সেট। কুহেলিদি নম্রতার পছন্দ রোটি মেকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট দীপন এবং সরোজি। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। অরুন্ধতী, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে। ভেরি গুড, 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবারে শুনিয়ে দেবো। बार बार देखो, हजार बार देखो, ये देखने की चीज है हमारा दिलरुबा। ताल हो, ताल हो, ताल हो। সেকেন্ড গান, সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সরজিৎ একটি গানের সুর বাজাবে বাঁশিতে। সুরটা শুনে চিনতে হবে গানটা কি। কোন গানের সুর বাজানো হলো বলো পূজা। বড় আশা করে এসেছি গো কাছে দেখে না। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং পার্স। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো অরুন্ধতী। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ পার্স। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। 4 নম্বর গানের
প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সরজিৎ একটি গানের অংশ বাজাবে, গানটা চিনতে হবে। কোন গানের অংশ বাজানো হবে? বলো। দীপন শুনিয়ে দাও। होठों पे आई मेरी जान दुआई है लंबी जुदाई 4 दिनों दा प्यारो रब्बा बड़ी लंबी जुदाई लंबी जुदाई लंबी जुदाई। শেষ গান, শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টেবিল ফ্যান। मैं कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं तेरी परवाह करता हूँ मैं माँ। तुझे सब है पता है ना माँ तुझे सब है पता मेरी माँ। গানের কোন সময় ভয় পাওয়ার কথা বলা হয়েছে? বলো। পূজা। अंधेरे से। 5 নম্বর সঙ্গে টেবিল ফ্যান। पर अंधेरे से डरता हूँ मैं माँ। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। মায়েরা মঞ্চে আসবেন, তাদের হাতে কার্ড দেওয়া থাকবে, 1 2 3 4 করে শব্দগুলো পড়তে হবে। মেয়েদের কানে হেডফোন থাকবে, মেয়েদের শব্দগুলোকে গেস করতে হবে। সময় 1 মিনিট, প্রতিটি শব্দের জন্য 2 পয়েন্ট করে পাবেন। প্রথমে খেলতে আসেন আভাদি। মা, তুমি সবাইকে কি বলতে চাও? আমরা করব জয়, আমরা করব জয়, স্টার্ট। আনারস, 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 কবজা, করমচা, কবজা, কোপচা, কবজা, কবজা, কোপ্তা, লঙ্কা, কলকা, লঙ্কা, দোলনা, লঙ্কা, পরে পরে, চৌকো, 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 ঢেঁড়স, 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 কবজা, গরমচা, কবজা, কমলা, লঙ্কা, ঘোমটা, ঘোমটা, লঙ্কা। যে দুটো পারো নেই শুনে নাও। তুই পারিসনি কবজা আর লঙ্কা। লঙ্কা, 3টে পেরেছে অরুন্ধতী, 6 পয়েন্ট। আসুন তো তোমাদের। এত তো জীবন দেখলে, এত অভিজ্ঞতা, কি মনে হয়? যদি তোর ডাক শুনে কেউ আসে একলা চলো রে। স্টার্ট। মিছরি, মিষ্টি, মিছরি, মিক্সি, রান্না বাটি, রান্না বাটি, রান্নাবাটি, মোরব্বা, 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 ঘ্যান ঘ্যান, ঘ্যান ঘ্যান, খেলনা, কড়াই, 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 মিছরি, মিচকে, ঘ্যান ঘ্যান, ঘ্যান ঘ্যান, ঘ্যান ঘ্যান।
দুটো পারোনি, শুনে নাও। তুমি দুটো পারোনি, মিছরি আর ঘ্যাং ঘ্যাং। তিনটে পেরেছো, 6 পয়েন্ট। বলে দিয়ে আসো। নিজেকে কি মনে হয়? আমি কলকাতার রসগোল্লা। স্টার্ট। রান্নাঘর, রান্নাঘর, চালাকি, চালাকি, লাড্ডু, লাড্ডু, তালা, চালাক, তালা, চালা, তালা, মালা, কেদারা, কেদারা, তালা, লালু, তালা। সব বলেছো শুধু ওই শব্দটা বাদ দিয়ে। শুধু বলতে পারেনি তালা। পালা। 8 পয়েন্টস নম্রতা। বিজয় দিয়ে আসো। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে স্টার্ট দিদি। নাড়ু, 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 হ্যাঁ। ঝুরো অমৃত ফোয়ারা, ফোয়ারা, মরমে উঠে ধাক্কা, ধাক্কা, ঠান্ডা ঠান্ডা ধাক্কা, ধাক্কা, ঠান্ডা সবজি, সবজি চরণে মাথা নত ঘোমটা, কোপচা ঘোমটা, বসন্ত উপচা, ফোয়ারা, ভক্কাটা, ফোয়ারা, মুখরা, ধাক্কা, ঢাকনা, ঢাকনা, ধাক্কা, টাকা, ঘোমটা। যে তিনটে পারোনি শুনে নাও। ফোয়ারা, ধাক্কা, ঘোমটা। দুটো পেরেছো, 4 পয়েন্টস। থার্ড রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কুহেলিদি নম্রতা, 8 পয়েন্টস। ওকে, মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট তোমাদের। সেকেন্ড পজিশনে আছে দুই মা মেয়ের জুটি, আভাদি অরুন্ধতী এবং প্রথমাদি স্নেহা, দুজনেই 6 পয়েন্টস। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম আভাদি অরুন্ধতী। প্রথমাদি এবং স্নেহার জন্য রয়েছে প্রভুজি হলদিরামস এক্সট্রা স্পেশাল স্ন্যাক্স ট্রে। প্রভুজি হলদিরামস প্রতিটা মুহূর্ত করে তোলে এক্সট্রা স্পেশাল। থার্ড পজিশনে আছে বিজলিদি পূজা, 4 পয়েন্টস। বিজলিদি এবং পূজার জন্য রয়েছে থার্মো ফ্লাস্ক। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল কুল মিন্ট এবং প্রভুজি হাউস অফ হলদিরাম। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল কুল মিন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ভিভেল কুল মিন্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। নিচে স্ক্রিনের প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলে আপনি ঘরে বসে জিতে যাবেন ভিভেল কুল মিন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, ভিভেল কুল মিন্ট প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভিভেল কুল মিন্টের তরফ থেকে পুরো গরমের জন্য গিফট হ্যাম্পার। আম, বই, কই একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, আগে হোক, মাঝে হোক, পিছনে হোক। অক্ষরের সাথে আকারিকারও যোগ হতে পারে। 3টে অর্থপূর্ণ শব্দ পাবো আমরা। এবার বলো অরুন্ধতী। ডয়সড রয় আকার, আমরা, বড়াই, কড়াই। 25 সঙ্গে ভিভেল কুল মিন্টের তরফ থেকে পুরো গরমকালের জন্য গিফট হ্যাম্পার। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। 3টে ছবি থেকে একটা অর্থপূর্ণ শব্দ, প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, তৃতীয় ছবি থেকে একটা শব্দ, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার অরুন্ধতিকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো টাইম আপ। অরুন্ধতী বলো
টিকটিকি। টিকের সাইন প্রথমটা, সেটা টিক। চাকে আমরা ইংলিশে টি বলি, তাই টিক টি। আর লাস্টে হচ্ছে কি, তাই টিক টিকি। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। সময় যন্ত্রের রোজ, যেখানে স্থান পাওয়া, সুস্বাদু ভুড়িভোজ, যা ডুবিয়ে খাওয়া। কি বিষয় ধাঁধা? এবার বলো অরুন্ধতী, কবজি। বোঝাও। সময় যন্ত্রের ও সময় যন্ত্র বলতে ঘড়ি, যেটা আমরা কবজিতে পড়ি, আর সুস্বাদু ভুড়িভোজও আমরা কবজি ডুবিয়ে খাওয়ার কথা বলে থাকি। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ফোর্থ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার কুলার। পাশাপাশি ক্লু, কথায় সেপাই কর্মে পাখা, নানান ভাবে তাকে দেখা। ওপনিষে ক্লু, জল ঢালা অন্ন গরমকালের জন্য। এবার বলো পূজা। তালপাতা, আর এটা হচ্ছে পান্তা ভাত। 20 পয়েন্ট সঙ্গে গিফট হচ্ছে এয়ার কুলার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্টস যদি পারো, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে দুজন আছে। অরুন্ধতীদের স্কোর এই মুহূর্তে 76, পূজাদের স্কোর 54। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বয়াকার দেওয়া, টয় হর্ষই দেওয়া। এবার বলো পূজা। বাজলো ছুটির ঘন্টা। পূজা বলছে বাজলো ছুটির ঘন্টা। যদি সঠিক হয় তবে 35। ঘন্টা বাজলো ছুটির ঘন্টা। 35 সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 বিজলি সাউ সঙ্গে পূজা সাউ উইথ 84 পয়েন্টস। বিজয়ী এবং পূজার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চমচম ঝমঝম হন হন বন বন শন শন। শনশন, বনবন, হন হন, ঝমঝম, চমচম। রাইট আনসার, ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার তোমার। এটা মেমেন্টো আভাদির। উইনারের ট্রফি বিজয়ী পূজা, দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক, দিদি নাম্বার 1 এর স্যাশ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। বেবেল কোলমিন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আপোষ নয়, লড়াই চাই, জীবন যুদ্ধে এগিয়ে যাই, এই মন্ত্র নিয়েই আমরা এগিয়ে চলেছি। এগিয়ে চলেছে দিদি নাম্বার 1। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।